আমরা আশেপাশে তাকালেই দেখে থাকি অনেক দেশ আছে যারা পর্যটন শিল্পের উপর ভিত্তি করে আসলে তাদের দেশের সার্বিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা সবকিছুকে সামলে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক দেশই আছে যেখানে পর্যটন শিল্পের অনেক সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনা ঠিকঠাক ব্যবহার করার না কারণে কেন যেন তা পড়েই থাকছে অবহেলায় কিংবা নিভৃতে। দর্শক, আজ আমরা মূলত কথা বলবো পর্যটন শিল্প নিয়ে এবং সেই সাথে বাংলাদেশের অবস্থান নিয়েও। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি যিনি আজকের নির্ধারিত বিষয়ে কথা বলবেন। দর্শক, আজকের নির্ধারিত বিষয় জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা, প্রয়োজন শুধু সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা। বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন তুহিনুর সুলতানা, ক্লাস্টার পিআর ম্যানেজার, ওয়েস্ট ইন ঢাকা অ্যান্ড শেরাটন ঢাকা। স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি নিয়ে আসলে কথা বলবো, যেহেতু আপনি এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করছেন। তবে তার আগে চলুন দর্শক দেখে আসি বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থার উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। বিশ্ব মানচিত্রে দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরের কোল জুড়ে সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, শিল্পীর রং তুলির আঁচড়ে ছবির মতো সাজানো ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ। কি নেই আমাদের এই দেশে? সাগর, নদী, পাহাড়ের মিতালি, রাখালের বাঁশি, কৃষকের হাসি আর জেলেদের মাছ ধরার হার না মানা গল্প মন কেড়ে নেয়। এছাড়াও পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, দারুচিনি দ্বীপ, সেন্ট মার্টিন, সাগরকন্যা, কুয়াকাটা, রয়্যাল বেঙ্গল খ্যাত সুন্দরবন, পূর্ণভূমি, সিলেট, এছাড়া শ্রীমঙ্গল, জাফলং, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ইলিশের বাড়ি চাঁদপুর, মেঘনা, পদ্মা, যমুনার মোহনা, খালে বিলে বরিশাল, সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুরের আম ও লিচু, ময়মনসিংহের বরেণ্যভূমি, আরও কতই না কিছু, গ্রামীণ সৌন্দর্য ও বিশাল জনশক্তি। একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে দেশের পর্যটন শিল্প বিশাল একটি ভূমিকা রাখতে পারে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর এমন অনেক দেশের উদাহরণ রয়েছে যাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের সমন্বয়হীনতা, দুর্বল অবকাঠামো, সঠিক প্রচারণার অভাব ও উন্নত সেবার ঘাটতি এটিকে পিছিয়ে রেখেছে। দুর্বল অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাট, হোটেল, মোটেল ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে এদেশে বিদেশি পর্যটকেরা দিন দিন নিরুৎসাহিত হয়ে উঠেছেন। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং সঠিক পরিকল্পনার অভাব পর্যটন শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, প্রাচীন ঐতিহ্য ও বাংলাদেশের পর্যটন শিল্প কেন্দ্রগুলোকে আন্তর্জাতিকভাবে পর্যটকদের সামনে তুলে ধরতে আমাদের সক্ষমতার অভাব রয়েছে। অথচ আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ ভ্রমণে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া গ্রুপে চোখ রাখলে চোখে পড়ে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে লোভনীয় সব অফার। অথচ আমাদের দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে অফার তো দূরের কথা, খুব একটা প্রচারণাও লক্ষ্য করা যায় না। আর চোখে পড়বেই বা কেন? আমরা যদি শুধুমাত্র পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কথা বলি, তাহলে আমরা এই কক্সবাজারকে কতটুকু আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পেরেছি। সন্ধ্যা হলেই হকার, দালাল, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যায় সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। বিশ্বমানের পর্যটন কেন্দ্র থেকে সময়ের প্রতিযোগিতায় আমরা কতটুকু পিছিয়ে আছি তা কেবল আন্তর্জাতিক পর্যটকেরাই অনুধাবন করতে পারবেন। অথচ বাংলাদেশি পর্যটন শিল্প খাতের প্রতি সরকারের সামান্যতম একটু সুদৃষ্টি থাকলে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে
প্রচারণা, সুব্যবস্থা ও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এবং পর্যটকদের উন্নত ও পেশাদারী সেবা দেওয়ার জন্য দক্ষ জনবল তৈরি করতে পারলে প্রতি বছর এই পর্যটন শিল্প থেকে হাজার হাজার বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব বলে মনে করেন পর্যটন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পর্যটন শিল্পের কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র সরকারের বিভিন্ন সংস্থাগুলোর সাথে সমন্বয়হীনতার কারণে। বাংলাদেশের পর্যটন শিল্পের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে একটি যৌথভাবে শক্তিশালী কমিশন গঠন করা এবং একটি পর্যটন নীতিমালা তৈরি করা। বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে এবং এই শিল্পে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে পর্যটন কর্পোরেশনকে সহায়তা করতে পারলেই তাহলে এদেশের পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে এবং পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প এক বিপ্লব বয়ে এনে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত, মজবুত ও গতিশীল করে তুলবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম একটি বিশেষ প্রামাণ্যচিত্র। এবার চলে যাচ্ছি নির্ধারিত বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের অতিথি তুহিনুর সুলতানার কাছে। আপা, আবারও চলে এলাম আপনার কাছে। একটু জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত আছেন, তো এই জায়গাটায় আসলে আমাদের সম্ভাবনার জায়গাটা আপনার দৃষ্টিতে কতটুকু, একজন প্রফেশনাল হিসেবে এবং একজন সাধারণ নাগরিক হিসেবেও জানতে চাই। আমি বলবো যে এই জায়গাটায় সম্ভাবনাটা একেবারেই অপরিসীম। কারণ আমাদের বাংলাদেশ কিন্তু এরকম একটি দেশ, আমরা কিন্তু একেবারে পরিচিত নদীমাতৃক দেশ হিসেবে। আমাদের অপার এখানে অনেকগুলো নদী আছে, 319টা নদী সম্ভবত আমাদের পুরো বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের আছে কিন্তু পৃথিবীর সবচাইতে লংগেস্ট যে বিচ আমরা বলে থাকি, সেই সমুদ্র সৈকত আমাদের দেশে আছে, যেটা একেবারে 120 কিলোমিটার একটানা। তারপরে যদি আমি যাই পাহাড়ের দিকে, পাহাড়েও আমি সবুজ সেই পাহাড় আছে আমার দেশেই। আমার দেশের যে আমাদের নিজস্ব যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলো তো আছেই। আমাদের কিন্তু অপার সম্ভাবনার একটা জায়গা হচ্ছে এই পর্যটন খাত। আমরা কিন্তু এই জায়গাটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, এখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখেছি 2024-এর অনুযায়ী যে আমরা 4% জিডিপিতে আমরা আর্ন করছি এবং আমাদের এই সংখ্যাটা কিন্তু আমরা আরও বাড়িয়ে দিতে পারি শুধুমাত্র এই জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে আমরা ইউটিলাইজ করি, যে অব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি। একটু জানতে চাই যে আমাদের আশেপাশের দেশগুলো, যদি মালদ্বীপ, শ্রীলঙ্কার কথাও আমরা বলি, তাদেরকে দেখবো যে তারা শুধু পর্যটন ব্যবস্থার উপর কিন্তু ভিত্তি করেই তারা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। তাদের সিংহভাগ আয় আসলে পর্যটন শিল্প থেকে আসছে, কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্প দিনকে দিন আসলে পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু আসলে এই জায়গাটায় আমরা আরও বেশি আমরা কাজ করতে পারি। এই আমাদের যেই সম্ভাবনাগুলো আছে, সম্ভাবনাগুলোকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। এখন আপনি যেহেতু বলেছেন মালদ্বীপের কথা, শ্রীলঙ্কার কথা, তারা যেটা করছে পর্যটন শিল্পকে অবকাঠামো দিক থেকে এবং দীর্ঘ মেয়াদী একটা যে পরিকল্পনা সেটা ওরা করছে এবং এটা রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে, যেটা আপনার প্রাইভেট সেক্টরকে রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে এই জায়গাটায় যদি একটু আমরা চিন্তা করি, যেমন আমার বিদেশি পর্যটকরা আমার দেশে কেন আসবে, ওরা যেই ভিসা জটিলতাটায় পড়েন সেটার জন্য কিন্তু আসতে চাইবেন না। আমি দেখেছি সেদিন বোধহয় আমাদের যে বর্তমানে নির্বাহী কর্মকর্তা আছেন পর্যটনের, আবু জাবের সাহেব, উনি কিন্তু কিছুদিন আগে বলেছেন যে ওনারা ভিসার জন্য এই কাজটা করছেন। যারা আগে অন অ্যারাইভাল ভিসা পেত ওই জায়গাটায় ওনারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। আবার সেনজেন ভিসাটা যেরকম আমরা জানি যেটা খুবই প্রচলিত, সেনজেন ভিসা যাদের আছে তাদেরকে যদি বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় বা তারা যদি উইদাউট এনি ভিসা তো যদি ওরা ভ্রমণ করতে পারে, এই জিনিসগুলো কিন্তু যদি আমাদের সরকার একটা ব্যবস্থা নেয়, এবং শুধু আমি মনে করি না আমাদের সরকারের ব্যবস্থাপনা এখানে দরকার, পাশাপাশি কিন্তু আমার যে দূতাবাসগুলো এখানে আছে বাংলাদেশে, এতগুলো দূতাবাস 50-এর উপরে, তারাও কিন্তু এই জায়গাটায় আমাদেরকে সহযোগিতা করতে পারে।
এবং বাংলাদেশ সরকার যদি প্রত্যেকটা দূতাবাসে বাংলাদেশকে ভ্রমণ করার বা যারা ইন্টারেস্টেড বাংলাদেশকে দেখতে চায় জানতে চায় সেই জায়গাগুলোতে যদি একটু ওনারা সেখানে একটা লোকবল দরকার হলে নিয়োগ করেন যারা এই প্রচারণাটা করবেন। কারণ আমার বাংলাদেশে আমার যেটা মনে হয় আমাদের পর্যটন পিছিয়ে থাকার একটা অনেক বড় একটা কারণ হচ্ছে প্রচারণা। আমরা প্রচারণার জায়গাটায় অনেক পিছিয়ে আছি, ইন্টারন্যাশনালি হোক আর আমরা দেশীয়ভাবেও যদি বলি আমরা কিন্তু প্রচারণার জায়গাটায় অনেক পিছিয়ে। আমরা যদি এই জায়গাটায় একটু ইমপ্রুভ করতে পারি আমার মনে হয় যে মানুষ বাংলাদেশ সম্পর্কে জানবে। আমাদের পর্যটন শিল্প আগানোর জন্য আমাদের সিকিউরিটিটা এনশিওর করতে হবে, নিরাপত্তা এবং সঠিক সুব্যবস্থা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে তো এটা সম্ভব না। এই জায়গায় কি কি ঘাটতি আছে? একজন পর্যটক যখন একটা ডেস্টিনেশন ডিসাইড করে যে যাবে সেখানে ভ্রমণ করবে তখন কিন্তু সে আগে দেখবে হচ্ছে আমার সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং তার হচ্ছে কমফোর্টেবিলিটির জায়গাটা যদি সে না খুঁজে পায় তাহলে কিন্তু সে সেখানে জার্নি করবে না। এখন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই কক্সবাজার, হ্যাঁ, এবং আমি কক্সবাজার কেন যাচ্ছি আমি যদি অ্যাজ এ লোকাল ভিজিটরও বলি আমি কিন্তু আমার একটা যখন দেখছি যে হ্যাঁ টানা 3 দিন ছুটি পাচ্ছি আমরা কিন্তু একটু ঘুরতে যেতে চাই, তা আমি এখন ঘুরতে যাব আমি কোথায় যাব আমি ঠিক আছে কক্সবাজার আমার ডেস্টিনেশন ঠিক করলাম, আমি ওখানে গেলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে আপনি দেখেন আপনি দিনে না হয় বিচের পাশে ঘুরলেন, হ্যাঁ, সন্ধ্যার পরে আপনি কি করবেন? সেখানে যদি একটু নাইট সাফারির আয়োজন করা হয় সেখানে যদি মানুষ কিন্তু ওখানে যাচ্ছে রিল্যাক্স করার জন্য। এখানে একটা প্রশ্ন আছে আপা, এই যে কক্সবাজার সেটি হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা আমিও দেখতে যাই আপনিও দেখতে যান এবং পাশের দেশ থেকে দূরের দেশ থেকে মানুষ আসেন, কিন্তু একটা সময় আমরা দেখেছি পুরনো ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল কিছুদিন আগেও যে অনেক বছর আগে বিদেশিরা আসতেন, তারা আসলে তাদের সংস্কৃতিতে তারা যেভাবে বেড়ে উঠেছেন তাদের পোশাকে তারা বিচে সময় কাটাচ্ছেন, ভীষণ দেখতে সুন্দর লাগছিল, নিরিবিলি, আশেপাশে কোনো নোংরা পড়ে নেই, আশেপাশে খুব একটা ভিড় নেই, সব কিছু মিলে খুব সুন্দর ছিল ছবিটি। বর্তমান সময়ে এই মানুষগুলো কক্সবাজার আসার আগ্রহ মানে হারিয়ে ফেলছেন, বিদেশি পর্যটক আমরা সেইভাবে আর পাচ্ছি না। আসলে এখানে মানে নাগরিকের দায়, সরকারের দায়, মানে কার ম্যানেজমেন্টের কিসের দায় আছে যে কারণে এটা হচ্ছে না? এটা আসলে একদম ওভারঅল আমাদের সবার কিন্তু এই জায়গাটায় একটা ইনভলভমেন্ট আছে। আমি যদি সরকারের জায়গা থেকে বলি আমি বলবো যে রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে আমার যে অবকাঠামোগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করা, আধুনিকায়ন যেটা সেভাবে তৈরি করা। দ্বিতীয়ত আমি যেটা বলবো আমাদের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি এই জায়গাটা এনশিওর করা। আর যদি আমি বলি সেখানকার প্রতিনিধিরা কি করবেন, যারা পর্যটন শিল্পের সাথে আছেন স্থানীয়, তারা কি করতে পারেন সেখানে এই জায়গাগুলোর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করার জন্য যে পার্কগুলো সেগুলোর কথা ভাবতে পারেন। হ্যাঁ, আমরা জানি যে মানে ওয়াটার কোস্টার এই ধরনের রাইডগুলোর কথা চিন্তা করতে পারেন, মানুষ এনজয় করবে যেই জায়গাগুলোর সাথে। আর স্থানীয় প্রশাসন কি করবেন সেই জায়গাটার ক্লিননেসটা সেটাকে অবশ্যই আমাদের, এটা কিন্তু ক্লিননেস কিন্তু একার দায়িত্ব না, ওই দিন শেষে একবার সিটি কর্পোরেশন থেকে রোড পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে না। আমি যদি সচেতনতামূলকভাবে রাস্তার পাশে আমি চিপস খেয়ে প্যাকেটটা না ফেলি সেখানেই কিন্তু আমার সিটিটা ক্লিন হবে। সো এই ওভারঅল এটা কিন্তু আমরা সবাই এটার মধ্যে সংশ্লিষ্ট। এটা অ্যাজ এ একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারও রেসপন্সিবিলিটি আছে, আমি পর্যটন শিল্পের সাথে জড়িত আছি বলে আমারও এই জায়গাটায় অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত আমি কমফোর্ট জোনটা তৈরি করতে না পারবো আমার গেস্টের জন্য বা আমার দেশে যে আসবে ভ্রমণ করার জন্য, সেই জায়গাটায় কিন্তু আমি ওই প্রত্যাশিত যে আমার যে ভ্রমণ পিপাসু মানুষগুলোকে আমি পাবো না। আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে অবকাঠামোগত আমার যে পরিবর্তন সেটা করতে হবে। আপনি বলেন তো ঢাকার বাইরে কয়টা 5 স্টার হোটেল আছে? আমার মনে হয় না। আমি নিজে খুব বেশি ঘুরি, আমি ঘুরতে যাই, আমি কিন্তু সেরকম 5 স্টার ফ্যাসিলিটিস পাই না। সার্ভিস তো একেবারেই জিরো। আমরা ঢাকা শহরের যে 5 স্টার হোটেলগুলো আছে সেখানে সার্ভিসটা যতটা ইনশিওর করা হয় সেই সার্ভিস তো অনেক দূরের কথা, তার কাছাকাছি সার্ভিসও কিন্তু আমি যখন ঢাকার বাইরে যাচ্ছি সেটা আমি পাচ্ছি না। আমার যে ঢাকার বাইরের মানুষগুলোর যে এই জায়গাটায় স্কিল ডেভেলপ করা, জনগণের জনদক্ষতা হচ্ছে একটা দেশের সবচাইতে বড় শক্তি। আমি যদি আমার পর্যটন খাতকে সমৃদ্ধ করতে চাই সবার আগে কিন্তু আমাকে পিপল যে স্কিল সেটাকে আমার ডেভেলপ করতে হবে। পর্যটন কর্পোরেশন আসলে এখানে কি ভূমিকা রাখতে পারে আপা যদি বলতেন? আমি বলবো পর্যটন কর্পোরেশনের কিন্তু অনেক ভূমিকা আছে এখানে। যেমন পর্যটন কর্পোরেশন এই মুহূর্তে তাদের 52টা পর্যটন হোটেল মোটেল বাংলাদেশে চালাচ্ছেন। হ্যাঁ, হয়তোবা এটা কোনো আর্থিক ওনাদের কোনো ইয়ের কারণে ওনারা চালাচ্ছেন, কিন্তু সেখানে কি সেই সার্ভিসটা ওনারা কনফার্ম করতে
পারছেন না। ওনারা কিন্তু পারেন এই যে 52টা পর্যটন হোটেল মোটেল আছে সেগুলো বেসরকারি খাতে দিয়ে দিতে। বেসরকারি খাতে দিলে কিন্তু এই জায়গাটার উন্নয়ন হয়, হ্যাঁ, এটা আমি মনে করি। এবং ওনারা জানবেন যে এই জায়গাটাকে নার্চার করার জন্য কোন জায়গায় কোন মানে কন্ট্যাক্ট পয়েন্টটা আমার থাকলে বা কোন পার্সেন্টটা থাকলে আমি, যেটা আমি বলবো যে রাইট প্লেস অ্যান্ড রাইট পিপল অন রাইট প্লেস। সো এই জায়গাটা যদি আমি একবার চিন্তা করি বা এনশিওর করতে পারি, আমার মনে হয় যে এই সেক্টরটা খুব ভালো একটা জায়গায় চলে যেতে পারে এবং দেশের যে টোটাল জিডিপি সেখানে অনেক বড় একটা অবদান রাখতে পারে। এই যে এত সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে আসলে আমাদের বিদেশি পর্যটকদের আগ্রহের জায়গাটা কতখানি আছে বলে আপনার মনে হয় এই মুহূর্তে? বাংলাদেশে বিদেশিদের আগ্রহ মানে শুধু কেবল ব্যবসা বান্ধবের বা ব্যবসার ক্ষেত্রে নয়, ঘুরতে আসার ক্ষেত্রেও এই জায়গাটা অনেক আছে। বাট এই জায়গাটায় আমরা আরও বেশি কিছু করতে পারি যদি আমাদের বিপণনের জায়গাটা এনশিওর করতে পারি। আমার মনে হয় যে আমরা এই জায়গাটায় অনেক পিছিয়ে আছি আমাদের দেশ সম্পর্কে, এবং আমাদের দেশের যে পর্যটনের যে জায়গাগুলো পর্যটককে আকর্ষিত করার জন্য যেই মানে দৃষ্টিকোণ থেকে এই জিনিসগুলোকে তুলে আনা, সেই জায়গাটায় বোধহয় আমার মনে হয় মিডিয়ারও অনেক বড় একটা ভূমিকা আছে এখানে। মিডিয়া যদি সেই জায়গাগুলোকে একটু তুলে আনে, এটা আমি শুধুমাত্র আপনাদের মানে প্রিন্টিং মিডিয়ার কথাও বলবো এবং আমি অনলাইন মিডিয়াগুলোর কথা বলবো, ওভারঅল গণমাধ্যম যদি এই জায়গাটায় একটু কাজ করে, আমার মনে হয় যে অনেক বড় পরিসরে আমরা অনেক বড় ভাস্ট একটা কিছু করতে পারবো। সরকারের অনেক বড় দায়িত্ব আছে, অবশ্যই সেই জায়গাটাকে আমরা তো এড়িয়ে যেতে পারি না। একটা দেশের সরকারকে কিন্তু শুধুমাত্র একটা পর্যটন ব্যবস্থা না, এরকম পুরো দেশের অনেক কাজ নিয়ে ভাবতে হয়। হ্যাঁ, তো আমাকে যদি আমার প্রয়োজনটা যদি আমি সরকারকে না বোঝাতে পারি, তাহলে কিন্তু সরকার আমার প্রতি আকর্ষিত হবেন না। আমাকে বুঝাতে হবে যে এই জায়গা থেকে আমি তাকে কতটুকু দিতে পারবো। এটা তো আমাদের অধিকার, সরকারকে বোঝাতে হবে কেন? সরকারের তো এটা দায়িত্ব আমাদের জন্য করা। সরকারের দায়িত্ব থেকে সরকার কিন্তু চেষ্টা করছেন এই জায়গাটাকে উন্নত করার জন্য। কিন্তু ওই যে আপনাকে আমি একটা জায়গায় বলেছি যে আমাকে এই ক্ষেত্র সম্পর্কে জানা এবং এই ক্ষেত্রের জ্ঞান আছে এমন পার্সনগুলোকে কিন্তু আমার নিয়ে আসতে হবে এই জায়গাটায়। আমি যদি এখন নর্মাল একটা আমলাতান্ত্রিকতার চিন্তা করে একজন পার্সনকে আমি নিয়োগ করি আমার এই সেক্টরের জন্য, কিন্তু তার ওই পরিমাণ নলেজ নেই আমার এই সেক্টরটা সম্পর্কে, ওই মানুষটা কিন্তু জানবে না এবং ওই মানুষটা কিন্তু এই ক্ষেত্রটাকে ওভাবে সাবলীল করে তুলতে পারবে না। সেকেন্ড, আমাকে যেটা নিয়ে ভাবতে হবে, বিদেশি পর্যটকদের আনার ক্ষেত্রে আমার যে ভিসার জটিলতা আছে সেই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে। থার্ড হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়, নিরাপত্তার জায়গাটা। এবং বাংলাদেশের ওভারঅল যে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এই জিনিসগুলোকে আমরা যদি মানে শুরুর দিকেই লাল প্ল্যাকার্ড দিয়ে দেই বাইরের কান্ট্রিগুলোতে, স্বাভাবিকভাবে মানুষ শুধুমাত্র ঘুরতে না, ভ্রমণ পিপাসুরা না, আমার যারা এখানে বিজনেসের জন্য আসে তারাও কিন্তু এখানে আসা বন্ধ করে দিবে। কিছুদিন আগে আমরা দেখেছি এরকম কিছু হয়েছে, হ্যাঁ, তারা বন্ধ করে দিয়েছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে গভর্নমেন্টকে টেকনিক্যালি এই জায়গাগুলো আমার গভর্নমেন্টের দেখা উচিত, কারণ এই জায়গাটা খুবই সেন্সিটিভ বলা যায়। কারণ আপনি যখন আমার প্রতি আস্থা না রাখবেন, আপনি কিন্তু আমার সাথে কথা বলতে চাইবেন না, প্রাণ খুলে কথা বলবেন না। ঠিক ভ্রমণ পিপাসু মানুষদেরও কিন্তু সেরকমই, সে তার সারা বছরের টাকাটা জমিয়ে সে ঘুরতে যাচ্ছে, টাকাটা খরচ করতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যদি তাকে ওই কমফোর্ট জোনটা তৈরি করে না দিতে পারি যে হ্যাঁ তুমি আমার এখানে আসো, প্রাকৃতিক লীলাভূমি যেমন তুমি দেখতে পাবে, সৌন্দর্য যেমন দেখতে পাবে, তোমার সেফটি সিকিউরিটি তোমার সার্ভিস সব কিছু তুমি 100% এনশিওর তুমি হবে। যেমন আমার দেশে আমি যদি বলি যে আমার যোগাযোগ ব্যবস্থায় কিন্তু অপ্রতুলতা আছে, আমার তথ্য সরবরাহের জায়গাটায় আমার অপ্রতুলতা আছে, আমার তাৎক্ষণিক স্বাস্থ্যসেবায় অপ্রতুলতা আছে। এখন আপনি মনে করেন বান্দরবানে আপনি একেবারে নীলগিরিতে উঠে বসে আছেন, আপনার হার্ট অ্যাটাক করলো, সেখানে কি 100% ব্যবস্থা আছে? আপনাকে সিপিআর দেওয়ার ব্যবস্থা আছে? আপনাকে সেখানে কোনো ক্যাথল্যাব আছে, এরকম কোনো হসপিটাল আছে? এই জায়গাগুলো আমার গভর্নমেন্টের দেখা উচিত। গভর্নমেন্ট যখন আমার একটা পর্যটন প্লেস উনি ঘোষণা করছেন, সেই জায়গায় আমার এই যে অপ্রতুলতাগুলো সেগুলো অ্যাভেলেবেল কিনা সেটা কনফার্ম করতে হবে, এই জায়গাটা আমাকে এনশিওর করতে হবে। এবং এটার জন্য অবশ্যই গভর্নমেন্টের সবচেয়ে বেশি এখানে রেসপন্সিবিলিটি, আর পাশাপাশি অবশ্যই পর্যটন খাতের সাথে যারা আছেন তাদের সবার, এবং একেবারে যখন আপনি আমার এলাকায় আসছেন আমারও কিন্তু এটা তখন রেসপন্সিবিলিটি হয়ে যায় আপনার আতিথেয়তা দেখার জন্য। আপা, অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করলাম, অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। আমার সবশেষ প্রশ্ন, যেহেতু দুজনে নারী আমরা বসে আছি এবং আমার বিশ্বাস আপনিও ঘুরতে ভালোবাসেন এবং আমি জানি আমি নিজেও ঘুরতে ভালোবাসি, আমাদের পর্যটন শিল্প আসলে নারীদের জন্য কতটা পর্যটন বান্ধব হয়েছে
যেমন আমাদের নিরাপত্তার কারণেও হয়তো বা আমরা বিদেশে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেখানে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পকে নারী বান্ধব করার জন্য এই মুহূর্তে আমাদের কি কি করণীয় আছে? হ্যাঁ, আমি যদি বলি সেফটি অ্যান্ড সিকিউরিটি নারী পুরুষ আলাদা না। সেফটি অ্যান্ড সিকিউরিটি ইট ইজ মানে এটা আমার সবার জন্যই এটা আমার এনশিওর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা আপনাকে বললাম পোশাকের ব্যাপারটা নিয়ে আমাদের যেহেতু একটু কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, আমরা দেখেছি যে আমরা একটু শর্ট পোশাক পরে আসলে সেটা আমরা একটু অন্যভাবে তাকাই তাদের দিকে। আমরা এটা চিন্তা করি না যে সে ফরেনার, সে এটা পড়তেই পারে। হ্যাঁ, বা আমি এখন আমার যেই পরিবেশে আমি বড় হচ্ছি আমি এটা পড়তেই পারি, আমি ওই জিনিসটা এটা আমাদের মধ্যে আছে এবং আমরা এই জায়গাটা থেকে বেরোতে আসলে কবে পারবো আমি জানি না। এটা আমাদের মধ্যে আমি এই জন্যই বললাম যে সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গাটা আমাকে এনশিওর করতে হবে। আমি কিন্তু ওই জন্যই ওভারঅল পরিসরে এই কথাটা বলেছি যে সেফটি সিকিউরিটির জায়গাটা এনশিওর না করলে আপনি কেন আপনি যদি নিরাপদ না থাকি তাহলে একটা ফরেনার এসে কী করে নিরাপদ থাকবে? আপনার তো তবু ভাষার জটিলতা নাই, যেটা একটা ফরেনারের বাংলাদেশে আসলে কিন্তু ভাষার একটা জটিলতাও তাকে পেতে হয়। কারণ আমার গ্রাম বাংলার যে লোকটা সবজি বিক্রি করছে সে যেমন ফরেনারের ভাষাটা বুঝবে না, আবার ফরেনার কিন্তু তাকে বোঝানোর যে ক্ষমতাটা সেটা উনি রাখেন না। এই জায়গাটার জন্য কিন্তু আমার এই যে প্রবলেমটা কিন্তু আমার ফরেনারের ক্ষেত্রে আছে, আপনার জন্য নাই। তারপরও আমি সেফ না কেন আমি ঘুরতে যেতে চাচ্ছি না? নিশ্চয়ই আমাদের ওই জায়গাটাই একটু কাজ করা দরকার। এই জন্যই কিন্তু আমি বলেছি যে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা যদি আমি এনশিওর করতে পারি, এখানে কিন্তু অবশ্যই আমার মানে নারী পুরুষ না, আমি বলবো যে ওভারঅল সবার জন্যই এই জায়গাটা নিরাপদ হওয়া দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশার কিছু কথা আমাদের শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং আমি আশা করি যে পর্যটন খাতকে সরকারিভাবে ব্যবস্থাগুলো নেওয়া হবে এবং এই খাতটাকে আমরা যেন দেশের জিডিপিতে একটা অর্থবহ একটা পরিমাণ সেখানে আমরা অ্যাড করতে পারি। সেটার জন্য আমার মনে হয় যে শুধু সরকার নয়, প্রাইভেটলি আমরা যারা কাজ করছি তাদেরকে সরকার আরও বেশি উৎসাহিত করবেন এবং সহজ করবেন আমাদের এই জায়গাটায় কাজ করার জায়গাগুলো, যেখানে আমাদের যে অবস্টাকলগুলো, যেখানে আমার প্রতিবন্ধকতাগুলো আছেন সেখানে সরকারের সহযোগিতা হবে এবং আমরা দেশের পুরো যে রাজস্ব আয় সেখানেও আমরা একটা অনেক বড় অবদান রাখতে পারবো। দর্শক, পর্যটন শিল্প এক অবারিত সম্ভাবনার নাম। সেই সম্ভাবনার ক্ষেত্রে অনেক জটিলতা, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হতে হয়। তবুও আমরা আশায় বুক বাঁধি আগামীতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের এই পর্যটন শিল্পই। বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়ে যাক এবং সেখানটাই সমৃদ্ধির সোপান আমাদের সকলকে আলোড়িত করুক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির পর্বে আমাদের সাথে ছিলেন তাদেরকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথেই।